আরে দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী, আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আমাদের আন্দোলন চলবে, এসআইআর বিরোধী আন্দোলন চলবে, ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখিয়ে দিন। সালমান ঘরে ঢুকে যাবে, মুফাক্কিরুল ইসলাম অ্যারেস্ট হয়ে গেছে, সালমান ঘরে ঢুকে যাবে, 1000টা একরামুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা মুফাক্কিরুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা একরামুল বাগানি তৈরি হয়ে আছে। আর যদি একরামুল বাগানিকে নিঃস্বার্থে মুক্তি না দেয়, তাহলে শুধু ডিজিটাল মিডিয়া না, সাধারণ জনগণ রাস্তায় নামবে। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। শুভেন্দু অধিকারী জন্মের যদি ঠিক থাকতো, আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারত। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতেই পারে, কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। এই গরুটা ক্ষমতায় আসার পরের থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। বিদেশি দালালদের কারণে আমরা গত 19 বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে। আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো। বাংলাদেশকে গাজা পট্টি বানিয়ে দেবো। একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড। আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে, কুরবানিতে আমরা খাচ্ছি গোস্ত আর রুটি, আর ওরা খাচ্ছে গোবর আর রুটি। এটাই হচ্ছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গরুটা যেদিন থেকে ক্ষমতায় বসছে সেদিন থেকেই বাংলাদেশকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। আমি বাংলাদেশকে দখল করব, আমি বাংলাদেশের অমুক সীমান্তকে দখল করব, আমি বাংলাদেশের অমুক পাহাড়ি এলাকা দখল করব। বাংলাদেশ তোমার বাপের, তুমি এসে দখল করবে? দর্শক, কর্নেল অলি আহমেদ এই কথাগুলো বলেছেন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকে নিয়েই কিন্তু এই সমস্ত বিভিন্ন বাজে মন্তব্য করে যাচ্ছেন। এই নেংটির জাতের এক ব্যক্তি বলছে যে আমরা ইন্ডিয়ার পতাকা বাংলাদেশের যশোরে উড়াবো, চট্টগ্রামে উড়াবো, রংপুরে উড়াবো, বেনাপোলে আমাদের পতাকা উড়াবো। আজীব ব্যাপার, ইন্ডিয়ার নেংটি বাংলাদেশে এসে ইন্ডিয়ার পতাকা উড়াবে, এত সাহস হয়ে গিয়েছে, এত বড় কলিজা হয়ে গিয়েছে। আসো, যদি তোমাদের সাহস থেকেই থাকে বাংলাদেশে আসো। তোমাদের তো একটারও মাথা কাটা নাই, সবগুলা মাথা কেটে দিব, মাথা কেটে দিয়ে বলবো এখন কালেমা পড়ো। দর্শক, কি বলেন আপনি? আমার সাথে একমত কিনা কমেন্টে জানিয়ে যেতে পারেন। দর্শক, এক ব্যক্তিকে আপনারা চেনেন, আমরা প্রায় তাকে চিনি, মিঠুন চক্রবর্তী। ওনার অনেক মুভি দেখেছি আমরা। এই ব্যক্তিও এই শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে এই শুভেন্দু অধিকারীর চেয়ে ভালো কোনো মন্ত্রী হতে পারে না। এই ব্যক্তি ক্ষমতায় আসা পর থেকে নিয়েই প্রত্যেকটা ভালো কাজ তার দ্বারা চলছে, থেমে নেই, চলছে। তাহলে ভালো কাজ কি? মুসলমানদের নামাজে বাধা দেওয়া, কুরবানি করতে বাধা দেওয়া, মাইকে আজান দেওয়া বাধা দেওয়া, এগুলো ভালো কাজ? এইগুলো যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে খারাপ কাজ কোনটা? দর্শক, একটা কথা মাথায় রাখবেন, পর কখনো আপন হয় না। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই যে এরা যে একই ধর্মের, এরা যে মুসলিম ধর্মের বাহিরে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক, আপনার সাথে অনেক মিল তাল, অনেক ভালো সুসম্পর্ক থাকতে পারে, কিন্তু যখন ধর্মের ব্যাপারে কোনো কথা আসবে তখন দেখবেন আপনার সে যত কাছের ব্যক্তি হোক, যত ভালোবাসার ব্যক্তি হোক, মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তার ধর্মের নিকটে। এই শুভেন্দু অধিকারী, এই বেটা কিন্তু ক্ষমতায় আসার পর থেকে নিয়েই এই সমস্ত বিভিন্ন বাজে মন্তব্য, বাজে বিহেভ এবং বাজে কাজগুলো করেই যাচ্ছে। মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম করেই যাচ্ছে। ভিডিওর মধ্যে দেখেছেন যে হিন্দুস্তানে মসজিদ ভাঙ্গা হচ্ছে, রাতের অন্ধকারে, গভীর রাত্রে বেকু মেশিন দিয়ে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। ইন্ডিয়াতে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে, অথচ বাংলাদেশের কত সুখী আছে, কত শান্তিতে আছে। দর্শক, আরো এক ব্যক্তিকে দেখেছেন যে রুটির সাথে গোবর খাচ্ছে। তাদের গরু অর্থাৎ মা, সে মায়ের পায়খানা
রুটি দিয়ে ভরে ভরে খাচ্ছে। তারা কি মনে করে খাচ্ছে যে এটাই সবচেয়ে বেশি বরকতময় এবং এটাই বেশি পবিত্র এবং এটাই বেশি সুস্বাদু। আমার কথা হলো, গরু তো আর তাকে জন্ম দেয়নি, তারপরেও গরুকে তারা মা বলছে। যেই মা তাকে জন্ম দিয়েছে, আমার কথা হলো যেই মা তাকে জন্ম দিয়েছে, তো সেই মায়ের পায়খানা পেশাব তো আরো বেশি সুস্বাদু হওয়ার কথা, সেটা খায় না কেন? আবার এক ব্যক্তি দেখেন কি বলে, মানে কত বড় নালায়েকেরা। এক ব্যক্তি বলছে যে মা আমাদেরকে জন্ম দেয়, তিনি তো আমাদেরকে 1 বছর দুধ পান করান, এরপর আর আমাদেরকে দুধ পান করান না, অথচ গরু আমাদের সারা জীবন দুধ দেয়। একে বুঝাবেন কিভাবে? অন্যদিকে তারা এমন এক জাতি, এই দুধগুলো না খেয়ে, গরুর দুধগুলো ফেলে দিয়ে বা বিক্রি করে তাদের গোমূত্র খাচ্ছে, গোবর খাচ্ছে, পেশাব পায়খানা খাচ্ছে। এরা এত বড় আহাম্মক। দর্শক, এদের ব্যাপারে আপনার কি মতামত রয়েছে? এবং এই যে শুভেন্দু অধিকারী, এই ব্যক্তি ক্ষমতায় আসার পর থেকে নিয়েই মুসলমানদের উপরে যে নির্যাতনগুলো করছে, এই সময় একই সময় কিন্তু যাবে না, সময় কিন্তু পরিবর্তন হবে, মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। আজকে আপনি ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখিয়ে জুলুম করছেন, এক সময় আপনাকে কিন্তু পাবলিক দৌড়ানি দেবে। এই জন্য সময় থাকতে ভালো হয়ে যান। দর্শক, বাংলাদেশের চিত্র বর্তমান জনাব তারেক রহমান, তাকে তারা মন্ত্রীরা এ পরিমাণ পাম দিচ্ছে, এই পরিমাণ তেল মাখতেছে বা মাখে শুধুমাত্র তারেক রহমানের একটু মন পাওয়ার জন্য। তো যারাই ক্ষমতায় যায় তাদেরকে এরকম তেল মাখতে হয় শুধুমাত্র একটু স্বার্থের জন্য। দেখেছেন না বিগত সরকারের আমলে শেখ হাসিনাকে তার এমপি মন্ত্রীরা কি পরিমাণ পাম দেওয়া দিছে, কি পরিমাণ তেল মাখানো মাখছে। এই সব হলো স্বার্থের জন্য, কিন্তু সর্বশেষ ফলাফল কি? দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখনো যারা এই তারেক রহমানকে তেল মাখতেছে, এরাও নিজের স্বার্থের জন্য এই কাজগুলো করছে। যখন তারেক রহমানের উপর কোনো চাপ আসবে, প্রেশার আসবে, তখন দেখবেন একটা মন্ত্রী, এমপি মন্ত্রী কেউ আর খুঁজে পাওয়া যাবে না। এই বিএনপির আরো একজন মন্ত্রী, অনেক নাম করা একজন মন্ত্রী, উনি কি বললেন যে বর্তমান সময় বিএনপিকে উৎখাত করার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই। অথচ এইরকমই একটা কথা বিগত আমলে হযরত শেখ হাসিনা বলেছিলেন। হযরত কেন বললাম আমি বলছি। শেখ হাসিনা কিন্তু এরকম বলেছিলেন যে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে উৎখাত করা, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর শক্তি এখনো বাংলাদেশে নাই। এই কথা কিন্তু শেখ হাসিনাও বলেছিলেন। আর তার এমপি মন্ত্রীরা শেখ হাসিনাকে কি বলেছিলেন, কি পাম দিয়েছিলেন, কি তেল মাখাছিলেন, যে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী এত ভালো কাজ করেছেন, এতগুলো ভালো ভালো কাজ করেছেন, যে তাকে শুধু শেখ হাসিনা ডাকলে হবে না, তার নামের শুরুতে হযরত লাগাতে হবে, সম্মানের ক্ষেত্রে হযরত শেখ হাসিনা। তো এই বর্তমান সরকারের সময়েও কিন্তু বিএনপির এক লোক কিন্তু বলেছিল যে আমাদের তারেক রহমানের নাম মুখে নিতে হলে, খালেদা জিয়ার নাম মুখে নিতে হলে ওযু করে নাম মুখে নিতে হবে। এরা কত অধঃপতনে চলে গিয়েছে আর কি পরিমাণ তেল মাখতে গিয়েছে। দর্শক, সব মিলিয়ে দেশ এবং দেশের বাইরে, ইন্ডিয়া এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদেরকে শোনাতে আসছি, দেখাতে আসছি। অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। শরীফ ওসমান হাদির ঘটনার নাটকীয় মোড়। দর্শক, আপনারা এখন যেটা শুনছেন, যেটা নিয়ে বাংলাদেশে এক প্রকার উত্তেজনা চলছে এবং তোলপাড় শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে, নানানজন নানান পক্ষকে দায়ী করছে। এটা আসলে শরীফ ওসমান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নয়, কিংবা কারা হত্যাকাণ্ড ঘটেছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছে, ভারতের নাম এসেছে, অতএব এবার আমরা কুল কিনারা পাবো কিংবা হত্যার রহস্য উদ্ঘাটিত হবে, বিষয়টা মোটেও এরকম নয়। ন্যায় বিচারের ধারে কাছেও আমরা যেতে পারছি না, বরং শরীফ ওসমান হাদির খুনিরা অধরাই থেকে যাবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। যদি হ্যাঁ, আরেকটা যদি পরিপূর্ণ বিপ্লব হয়, যে বিপ্লবের মধ্য দিয়ে পুরো এস্টাবলিশমেন্টকে একদম ধসিয়ে দেওয়া যায়, নতুন করে বাংলাদেশের পথ চলা শুরু হয়,
আমরা আমাদের আত্মপরিচয় নির্মাণ করতে পারি, তখন হয়তোবা ওসমান হাদির হত্যার কুল কিনারা আমরা পাবো কিংবা এর বিচার পাবো। কিন্তু এখন পর্যন্ত আপনারা যা দেখছেন শুনছেন, এতে বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন যেটা ঘটছে এটা একটা ষড়যন্ত্র এবং বিএনপি জামাতের মধ্যে বা দেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, গ্রুপের মধ্যে এক ধরনের ফাটাফাটি বাঁধানোর একটা প্রচেষ্টা, এবং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। মানে বাস্তবতা হচ্ছে এটা যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং এই বক্তব্যের নানান ডাইমেনশন, বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ এবং আরো নানান যেসব তথ্য ভারত থেকে ধীরে ধীরে আসবে, এখানে যদি আমাদের এখানে সঠিক অবস্থান নিতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে দেখলে হবে না। ভারতকে যদি আপনি শত্রু মনে করেন, মমতা ইজ অলসো আওয়ার শত্রু। হ্যাঁ, কলকাতার মুসলিমদের জন্য বা পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য হয়তো মমতা ভালো, বাট বাংলাদেশের জন্য মমতা অলওয়েজ ক্ষতিকর। কারণ এটা এই বিষয়টা তিস্তা চুক্তি করতে বাধা দিয়েছেন মমতা, আর ভারতের সেন্ট্রাল ফরেন পলিসি সবসময় এক, মমতা বলেন আর বিজেপি বলেন আর কংগ্রেস বলেন। বিএনপি একটা ভুলের মধ্যে ছিল, ভেবেছিল যে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছে, এবার মনে হয় আওয়ামী লীগের 12টা বেজে যাবে। বিএনপি অফিসে মিষ্টি বিতরণ করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে নরেন্দ্র মোদী আরো আওয়ামী লীগ। ওইরকম মমতা যদি সেন্ট্রাল ইন্ডিয়ার না অল ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারে সাপোজ, তাহলে দেখবেন যে তিনি আরো বেশি আওয়ামী লীগ। এটা ভারতীয়। তো এই জন্যে মমতা ওই বক্তব্য দিয়ে কার্যত বাংলাদেশকে অস্থির করে তুলতে চাইছেন, এটা স্পষ্ট হচ্ছে। কারণ মমতার বক্তব্যের আফটারম্যাথ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কুল কিনারা কিংবা রহস্য উদ্ঘাটনের কোনো বিষয় না, বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি একটা বিষয়। যেমন মমতা কথা বলেছে এবং তার কথা বলার সূত্র ধরেই শরীফ ওসমান হাদির এক লোভী, এক দুশ্চরিত্রা এবং ডেভিয়েটেড এক ভাই ওমর হাদি নাকি, যিনি ভাইয়ের রক্ত বিক্রি করে চাকরি করেন, উন্নত দেশে এখন উন্নত বিলাসী জীবনযাপন করছেন এবং বিভিন্ন হিস্ট্রিক্যাল বিভিন্ন প্লেস ঘুরে দেখছেন ইত্যাদি ইত্যাদি। ও ওর কেরিয়ার গড়ে তুলেছে। এবং ওসমান হাদির যে ভাইকে নিয়ে কথা বলছি, ওসমান হাদির স্ত্রীকে নিয়েও বাজে কথা বলেছিলেন সেই ওমর হাদি বা ওই ছেলেটা। ব্যক্তিগতভাবে ওর সাথে আমার কখনো কোনো পরিচয় হয়নি, ওসমান হাদি আমার বন্ধু ছিল হোয়াটএভার। এখানে ওই ছেলে ওমর হাদি যে বক্তব্য দিয়েছে মমতার বক্তব্যকে কেন্দ্র করে, এটা ধোঁয়াশা সৃষ্টি করেছে। এই ওমর হাদি একবার বলেন যে বিএনপির কয়েকজন মন্ত্রী জড়িত, ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা জড়িত, আর একবার বলেন জামাত আমিরের একজন পিএস এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছে। আরো নানানজন নানান ব্যাখ্যা দিচ্ছে। আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে ওয়াকারুজ্জামান এখানে জড়িত, কারণ ওয়াকার নিজে যদি সেফ এক্সিট না দিতেন তাহলে যারা শুট করেছে তারা একদম সহজে ভারতে পালিয়ে যেতে পারতো না। এর মানে একে অপরের প্রতি একটা অবিশ্বাস তৈরি করে দেয়া হয়েছে। কেউ প্রচার করছে জামাত দায়ী, জামাতকে ধরো, গ্রেপ্তার করো, আমিরে জামাতের পিএসকে ধরো। কেউ বলছে যে না বিএনপির অমুকে দায়ী তমুকে দেয়। আবার কেউ কেউ এখানে সমীকরণ মিলাচ্ছে বনি আমিনের কথার সূত্র ধরে যে না এখনো মির্জা আব্বাস দায়ী। তা খুনটা ভারত করিয়েছে এ বিষয়ে বাংলাদেশে ঐক্যমত রয়েছে। এটা কোনো বিষয় না। মমতার যে কথাটা বলেছে খুনটা ভারত করিয়েছে, এটা তো ভাই আমরা আগে থেকেই বলেছি। তবে এর মধ্য দিয়ে ওসমান হাদির মর্যাদা জিও পলিটিক্সে, সাউথ এশিয়ার জিও পলিটিক্সে যে ওসমান হাদি কত ইম্পর্টেন্ট হয়ে উঠেছিলেন, আমাদের বন্ধু, আমাদের অত্যন্ত কাছের, তিনি এত সহজে, এটা আল্লাহ তাকেই মাকাম দিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। বাংলাদেশে যে কত বড় লেজেন্ড হয়ে উঠেছিলেন, তার মৃত্যুর পরে যে মানুষের ভালোবাসা আপনারা দেখেছেন। বাংলাদেশের ইতিহাসে যদি সবচেয়ে বড় 2-3টা জানাজা ধরা হয় তার মধ্যে একটা খালেদা জিয়ার জানাজা, ওসমান হাদির জানাজা, এগুলো হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, গোলাম আজমের জানাজা ইত্যাদি ইত্যাদি। তবে ওসমান হাদি আমাদের বন্ধু, সে কিছুই ছিল না এক সময়। মানে আমাদের সাথে কথা বলার জন্য একটা সময় ছিল যে একটু ওয়েট করতো যে ভাই ভাই বন্ধু, কিন্তু বন্ধুদের মধ্যে আমরা একটু গুরুত্বপূর্ণ ছিলাম। সে ওসমান হাদি আজকে আমাদেরকে ছাড়িয়ে সেই খালেদা জিয়া, জিয়াউর রহমান, গোলাম আজমদের কাতারে চলে গিয়েছে। এবং ভারতের একজন সাবেক মুখ্যমন্ত্রী তাকে নিয়ে কথা বলেন। এবং কতটা গুরুত্বপূর্ণ হলে
সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহ তাকে হত্যার নির্দেশ দেয়। এখান থেকে এই বিষয়টা স্পষ্ট হয়েছে। আর পশ্চিমবঙ্গের ইন্টারনাল পলিটিক্স তো এখানে আছেই, থাকতে পারে, তবে বাংলাদেশকে উত্তাল করার মাস্টার প্ল্যানটাই বেশি। এটা পর্দার অন্তরে যে বিরাট খেলা চলছে এটা স্পষ্ট। মানে এখানে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন বা কুল কিনারা কিছু না। এই মমতার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে একটা মারামারি, একে অপরকে দায়ী করা, জলঘোলা, এটা হচ্ছে, এবং এটা আরো জোরালো হতে পারে। আমরা তো দেখতে পাচ্ছি যে বিএনপি, জামাত, সেনাবাহিনী সবাই ফাঁদে পড়েছে, এনসিপি। মানে এই ভারত হত্যাও করেছে, আবার ভারত দু একটা বক্তব্য ডেলিভারি দিয়ে একে অপরের মধ্যে কাদা ছড়াছড়িও করবে, আবার হত্যাকাণ্ডের কোনো কুল কিনারাও পাওয়া যাবে না, আবার যে শুট করেছে ওকে বাংলাদেশে জীবনে ফেরত দিবে না। তো পুরোটাই একটা মেটিকুলাস ডিজাইন খেলা। 2 দিন পর পর যখন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা দরকার কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা দরকার, তখনই ভারত এই বিষয়গুলো সামনে এনে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে। আর দিন শেষে বিএনপি, জামাতের অনেকে একে অপরকে দায়ী করার খেলায় মত্ত থাকবে। তা আমরা আসলে একটা স্টুপিড জাতি। তার প্রমাণ, ওসমান হাদিকে হত্যা করেছে ভারত, আর আমরা একে অপরের মধ্যে কামড়াকামড়ি করি। আমিরে জামাতের এক পিএস এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছে, এটা কিছু পাগল ছাগল আর গারল এটা বিশ্বাস করে। তো দর্শক, এবং দেখেন যেমন মমতার ইঙ্গিতটা কোন দিকে। তিনি বলছেন যে নাম প্রকাশ করলে বাংলাদেশে উত্তাল হয়ে যাবে। এখন আওয়ামী লীগের কারো নাম প্রকাশ করলে তার উত্তাল হওয়ার কোনো কথা না। এর মানে মমতা এখানে ইঙ্গিত দিয়েছেন বিএনপি বা জামাতের কেউ। তো বিএনপি বা জামাতের কেউ জড়িত এই নাম প্রকাশ করলেই তো বাংলাদেশে উত্তাল হবে। আওয়ামী লীগের কারো নাম প্রকাশ করলে তো উত্তাল হবে না, আওয়ামী লীগ তো পালাতে পারে, আওয়ামী লীগ তো তারে খুন করতে পারে, এটা একদম স্বাভাবিক। তো এখানে মমতার এই বক্তব্য উদ্দেশ্যমূলক এবং বিএনপি জামাতের দিকে ইঙ্গিত করে এমন রহস্যময় বক্তব্য দিয়েছেন, এমন অ্যাম্বিগিউটি রেখে দিয়েছে যে বিএনপি জামাত কামড়াকামড়ি করো। ক্লিয়ার? এবং এই কামড়াকামড়ি যদি করে থাকে তাহলে বিএনপি জামাত উভয় ফাঁদে পড়েছে, পর্দার অন্তরের এই খেলায় পড়েছে। আর ওসমান হাদির ভাই রয়ের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে স্বার্থের বিনিময়ে। ওর ভাইকে কিনে নিয়েছে, ওর ভাই এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং ভারতের পারপাস সার্ভ করবে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।